প্রিয় বন্ধুরা, যারা মনে করেন ভ্রমণ মানেই আনন্দ, তারা ছুটে যেতে পারেন ভুটানে। যারা মনে করেন ভ্রমণ করবেন প্রকৃতির কোলে, তারা ছুটে যেতে পারেন ভুটানে। যারা মনে করেন প্রচুর গাছপালা, জঙ্গল, ঝর্ণা, নদী, তারা ছুটে যেতে পারেন ভুটানে। যারা মনে করেন খুব অল্প খরচে বাড়ির পাশের কোনো একটি জায়গায় সড়ক পথেই যাব, তারাও চলে যেতে পারেন ভুটানে। কি অপরূপ, কি সৌন্দর্য প্রকৃতিতে লুকিয়ে আছে এই ভুটানে। মানুষজন ভিন্ন ধরনের, সেটি তো বৈচিত্র্যপূর্ণ, সেটা তো আছেই আনন্দের উৎস। পাশাপাশি আর একটি ব্যাপার, সেটি হলো এখানকার খাবার দাবার থেকে শুরু করে সবকিছুর মধ্যেই একটা অদ্ভুত বৈচিত্র্যতা আছে, আনন্দ আছে। এই সব কিছু মিলিয়ে আপনি প্রকৃতির রূপ রস সুধা অন্বেষণ করার জন্য ছুটে যেতেই পারেন ভুটানে। আর ভুটান হয়ে উঠতে পারে আপনার উল্লেখযোগ্য একটি কাছাকাছি ডেস্টিনেশন। এর জন্য অনেক দূরে যেতে হবে না, বাড়ির কাছে ঢিলছুড়া দূরত্বে শুধু ভারতের মধ্যে দিয়ে যেতে হয়, এটিই যা। সরাসরি যাওয়ার সুযোগ এখানে নেই। আজকে আমার সেই ভ্রমণের দ্বিতীয় পর্ব। ভুটান ইতিপূর্বে আমি প্রথম পর্বটা পোস্ট করেছিলাম, খুব অল্প 5-7 মিনিটের একটি ভিডিও ছিল সেটি। কিছু জায়গা আমার যাওয়ার শুরু থেকে অল্প একটু জায়গা দেখানোর সুযোগ পেয়েছিলাম। এবারে আমি ভুটানের থিম্পু থেকে পারোতে আসা এবং পারো হয়ে ফুনশিলিং পর্যন্ত পৌঁছা ভিডিওটি দেখাবো। তার সঙ্গে আরেকটু যোগ হবে, সেটি হলো ফুনশিলিং পার হয়ে জয়গাঁও হয়ে শিলিগুড়ি পর্যন্ত আমি যে এসেছিলাম, সে রাস্তাটিও অনবদ্য ভারতের মধ্যে দিয়ে, সেটি ডুয়ার্স এলাকা ক্রস করে তিস্তা নদীর পাড় ঘেঁষে করোনেশন ব্রিজের উপর দিয়ে আসার সেই জার্নিটাও ছিল আমার কাছে অত্যন্ত আকর্ষণীয়। তো বন্ধুরা, আজকে আমরা সেই ভ্রমণের সাথী হচ্ছি সবাই মিলে। থিম্পু থেকে একটি শেয়ার জিপে চড়ে পারোর উদ্দেশ্যে রওনা দিলাম 400 অথবা 500 টাকা ভাড়ার বিনিময়ে। আমার সহযাত্রী ছিলেন আরও কয়েকজন। তো এই শহরের ভিতর দিয়ে আমাদের গাড়ি চলা শুরু হলো। আমরা এখন পারোর উদ্দেশ্যে রওনা দিয়েছি। বন্ধুরা, প্রথমে থিম্পু শহরটিকে যতটা ছোট ভেবেছিলাম, আসলে থিম্পু শহর দিনের বেলা পরিভ্রমণ করতে এসে বুঝছি অ্যাকচুয়ালি অতটি ছোট না। অনেক বড় শহর, অনেক সুন্দর, পরিপাটি। হ্যাঁ, শহরটি আমাদের শহরগুলোর মতো, অর্থাৎ ঢাকা বা অন্য কোনো শহরের মতো এত যান্ত্রিক শহর না, এত বেশি মানুষ না, এত বেশি গাড়ি ঘোড়া নেই, কিন্তু শহরটি একেবারে ছোটও না, বেশ বড়। চারপাশে প্রচুর সবুজের হাতছানি, পাহাড় আছে, চারিদিকেই তো পাহাড়। আসলে ভুটান মানেই পাহাড়, পুরো ভুটানটাই আসলে পাহাড়। ভুটানের প্রায় বলতে গেলে 90%ই পাহাড়, বাদবাকি এলাকাটা কিছুটা ভ্যালি, কিছুটা সমতল। আপনারা জানেন যে ভুটানের লোক সংখ্যা প্রায় 8 থেকে 8.25 লাখ মতো, আয়তন 38,394 বর্গ কিলোমিটার। ভুটানের ভাষার নাম হচ্ছে জঙ্গা ভাষা। ভুটানকে বলা হয় দ্রুক ইউল বা বজ্র ড্রাগনের দেশ। আমি আগেই বলেছি, এটি 90%-এর উপরে, প্রায় 99% পর্বত আচ্ছাদিত। ভুটানের অ্যালটিটিউড বা উচ্চতা হলো 660 ফিট থেকে শুরু করে 23,000 ফিট পর্যন্ত। থিম্পু ভুটানের রাজধানী, এবং থিম্পু ছাড়াও পারো, পুনাখা এবং আরও কিছু উল্লেখযোগ্য জায়গা আছে, দর্শনীয় স্থান, যা সাধারণত পর্যটকরা ঘুরে বেড়ায়। ভুটান দেখতে কেমন লাগছে আশা করি আমাকে জানাবেন আপনারা সবাই। খুব নিরিবিলি একটি শহর, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন লোক সংখ্যা খুবই কম, পরিষ্কার পরিচ্ছন্ন একটি শহর। গাড়ি ঘোড়া পর্যাপ্ত নেই, তবে তাদের প্রয়োজন মেটার জন্য যথেষ্ট লোক সংখ্যা অনুপাতে। পর্যটকদের জন্য যেটুকু আছে সেটাও যথেষ্ট। এবং মজার ব্যাপার হলো, খুব শান্তশিষ্ট একটি শহর। এবং এই থিম্পু থেকে শুরু করে পারো যাওয়ার পথটিও আপনারা দারুণভাবে উপভোগ করবেন বলে আমি মনে করি। শুধু দেখতে থাকুন, যে প্রকৃতি যদি ভালোবেসে থাকেন আপনি, তাহলে ভুটানকে ভালোবাসতেই হবে। একটি চমৎকার ব্রিজ আমরা ক্রস করছি এই মুহূর্তে।
ভুটানের পোশাক কিন্তু সম্পূর্ণ ব্যতিক্রমী আমাদের ভারত বা বাংলাদেশের পোশাক থেকে। এটি দেখবেন যে হাঁটুর নিচ থেকে ফাঁকা একটা বড় মোজা পরে। এটি একটি হেলিপ্যাড। এই জায়গাটিতে হেলিকপ্টার সার্ভিস আছে রাষ্ট্রীয়ভাবে। বিমানবন্দর এখানে নেই, বিমানবন্দর আছে পারোতে। এই যে লোকজন দাঁড়িয়ে আছে ভুটানের জাতীয় ড্রেস বা তাদের নিজস্ব ড্রেস পরে আমরা যেটা দেখতে পেলাম। আমরা একটি মার্কেট এরিয়া পার হচ্ছে এখন, বাম দিকে সেটি ক্রস করলাম। বেশ কিছু আবাসিক ভবন আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি, বামে এবং ডানে দুদিকেই রয়েছে। ভুটানের গাড়িতে যে নম্বর প্লেট ব্যবহার করা হয় তা কিন্তু লাল রঙের। এইখানে একটি দোকান, যে দোকান থেকে আমি একটি কিনেছিলাম, একটা জুস কিনেছিলাম, লোকাল জুস, সেই জন্য একটু দাঁড়াতে হয়েছিল। সেইটি ছিল অ্যাপেল জুস এবং এটি ভুটানের নিজস্ব প্রোডাক্ট। আমার কাছে ভালোই লেগেছিল। তারপর দু একটি ছবি তুলে আবার রওনা হলাম। আমাদের ড্রাইভার সাহেব খুব সজ্জন ব্যক্তি ছিলেন, আমার সঙ্গে মাঝে মাঝেই বিভিন্ন বিষয় নিয়ে গল্প করছিলেন। খুবই ভালো লাগছিল তার কথাবার্তা। সে নেপালি বংশোদ্ভূত এবং আমি শুনলাম পরে যে এখানে অনেক নেপালি বংশোদ্ভূত লোকজন রয়েছেন যারা বিভিন্ন ব্যবসা পেশার সঙ্গে জড়িত, এবং গাড়ি চালকও অনেকে রয়েছেন নেপালি। তারা নেপালি ভাষায় কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। নেপাল থেকে একসময় নাকি অনেক মানুষ এসে এখানে বসতি করেছিল, তখন ভুটানের লোকসংখ্যা হয়তো আরও অনেক কম ছিল। ভুটানের মানুষকে আমি যতটুকু দেখেছি তারা কিন্তু খুব আমোদে, গান বাজনা খুব পছন্দ করে। বেশ একটু নাচের তালে একটা ভঙ্গি আছে তাদের মধ্যে, সবসময় একটি স্টেডি ভাব। বেশ ভালো লাগলো আসলে, সত্যি কথা। তাদের যে মানুষজন, মুখে হাসি, এবং সব থেকে বড় যে বিষয়টি আমি অভিভূত হয়েছি সেটি হলো তাদের ইংরেজি বলার দক্ষতা। এবং একটি অদ্ভুত ব্যাপার সেটি হলো এখানকার অধিকাংশ বাড়ির ডিজাইন বা মডেল কিন্তু প্রায় একই রকম। আপনারা খেয়াল করবেন আশপাশে যতগুলো বাড়ি আছে সবগুলো দেখতে প্রায় একই রকম। সেদিক থেকে বলা যায় আমাদের দেশের বাড়িঘরও তো তাই। আমাদের দেশের বাড়িঘরগুলো সব একই রকম, অর্থাৎ এখানকার মতো, আর ওদের বাড়িঘর ওদের মতো, এটাই স্বাভাবিক। শুধু পাহাড় আর পাহাড়। যদি কেউ পাহাড়ের মধ্যে আঁকাবাঁকা পথে ঘুরতে চান তাহলে অবশ্যই ভুটান হতে পারে তার চমৎকার একটি লক্ষ্য এবং গন্তব্যস্থল। আমার তো পাহাড়ি পথ ভীষণ ভালো লাগে। নাগরদোলার মতো পেঁচিয়ে এদিকে ওদিকে, ডানে বামে, উপরে নিচে করে গাড়িতে চড়ে ঘোরার যে আনন্দটি, সেটি সমতল রাস্তায় আমি কখনোই পাই না। আর সেই জন্যই উত্তরবঙ্গের পাহাড় তথা পাহাড়ি জনপদ, পাহাড়ি এলাকায় চলে বেড়াতে আমার ভীষণ ভীষণ আনন্দ লাগে এবং আমাকে ভীষণ টানে এই পাহাড়ি জনপদ, পাহাড়ি এলাকা। যাই হোক, যাচ্ছি। আমাদের ডান দিকে যে নিচু জায়গাটি মনে হচ্ছে এটি কিন্তু আসলে একটা নদী। আমরা নদীর পাশ দিয়েই যাচ্ছি। থিম্পুসু যে নদীটির কথা বলেছিলাম এটি হলো সেই নদী। একটা কথা না বললেই না, সেটি হচ্ছে আমি যখন এই ভ্রমণটি করি, আজ থেকে 2-1 বছর আগের কথা বলছি, তখন কিন্তু ভারতের ভিতর দিয়ে ট্রানজিট ভিসা নিয়ে যাওয়া যেত। অর্থাৎ ভারতের ভিসা থাকলেই আপনি ভুটানে যেতে পারতেন। শুধুমাত্র জয়গাতে ইমিগ্রেশন সেন্টারে চেক আউট হয়ে গিয়ে ভুটানে এন্ট্রি করতে হতো, আবার ভুটান থেকে চেক আউট হয়ে এসে এখানে এন্ট্রি করলেই হয়ে যেত। খুব পাথুরে পাহাড়, এখানকার পাহাড়গুলো কিন্তু অধিকাংশই পাথুরে। দেখতে পাচ্ছেন এই যে গেট, এই গেটটি হলো 3 দিকের রাস্তা ভাগ হয়ে যাবে এই গেটটি পার হয়ে। এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা সাইনবোর্ড রাস্তার মধ্যে দেওয়া, যেখানে বলা আছে যে কোনো আবোল তাবোল জিনিস যেমন চিপসের প্যাকেট
বা বোতল ইত্যাদি রাস্তায় যদি ফেলা হয় তাহলে তাকে জরিমানা দিতে হবে, 500 টাকা জরিমানা দিতে হবে। এবং এই জন্যই ভুটান এত পরিষ্কার পরিচ্ছন্ন এবং এটাকে ইকো ট্যুরিজমের দেশও বলা যেতে পারে। কিন্তু পাহাড়গুলো সবসময় যে গাছপালায় ভরা বা জঙ্গলের মতো তা কিন্তু নয় বন্ধুরা। এইমাত্র আমরা যে পয়েন্ট থেকে ডান দিকে মোড় নিলাম, এখন কিন্তু আমরা পারোর পথে যাচ্ছি। আর ওই পয়েন্ট থেকে অর্থাৎ ওই গেটের কাছ থেকে বাম দিকে যে রাস্তাটি ছিল সেটি ছিল আসলে ফুনশিডিংয়ে যাওয়ার রাস্তা। আমরা পারোর পথে গেছি। যাই হোক, যে কথা বলছিলাম সেটি আবার বলি যে এখন কিন্তু সেই নিয়মটা পাল্টে গেছে। এখন অনেক দিন থেকেই ইন্ডিয়া ট্রানজিট দিচ্ছে না বাই রোড, সুতরাং এখন ভুটান যেতে গেলে একটু কষ্ট করতে হবে, খরচ বেশি করতে হবে। তার জন্য এয়ারে যেতে হবে ঢাকা থেকে সরাসরি পারোতে। আমরা সেই পারোর উদ্দেশ্যে এখন যাচ্ছি, পারোটা দেখতে বা পারোর বিমানবন্দর এবং তৎসংলগ্ন এলাকা একটু দেখব বলে। তো এখন যাওয়ার খরচটা বেড়েছে, কিন্তু আগে আমি যখন গিয়েছি তখন কিন্তু খরচ অনেক কম ছিল, মানে খুব সাধারণ মানের একটি খরচ করেই একটা বিদেশ ভ্রমণ করা যেত এবং চমৎকার একটি দেশ ভ্রমণ করা যেত। তো সেই সুযোগটি আপাতত আমরা এখন পাচ্ছি না, ভবিষ্যতে হয়তো বা কোনো দিন আবার পাওয়া যেতে পারে। এছাড়াও ভুটান গভর্নমেন্টও নতুন কিছু নিয়ম আরোপ করেছে। সেই নিয়মটি একটু জটিল, সেটাও একটু ব্যয়বহুল হয়েছে, কারণ এই নিয়মটি মাঝখানে গত 2022 অথবা 23 সম্ভবত সেপ্টেম্বর মাস থেকে নিয়মটি ছিল আরও একটু কড়াকড়ি। এখন একটু শিথিল হয়েছে, বাট তারপরেও খরচটি এখনও অনেক বেশি আছে। আমি মাঝে মাঝে কিছু স্থির চিত্র গ্রহণ করেছি, কারণ ক্যামেরা হাতে থাকলে সারাক্ষণ খালি মন চাই ছবি তুলতে। চারিদিকে সৌন্দর্য, নতুনত্ব, এবং আমি যেহেতু সেখানে নতুন তাই আমি যা দেখছি তাই আমার মনে হচ্ছে সংগ্রহ করে রাখি, আর এটি বাড়িতে গিয়ে দেখলে হয়তো খুব ভালো লাগবে। সেই সংগ্রহ থেকেই আজকের এই ভিডিওটি তৈরি করা, এবং আমার দৃঢ় বিশ্বাস আপনারা এটি দেখছেন এবং আপনাদের অবশ্যই ভালো লাগছে, কারণ নতুন একটি জায়গা কার না ভালো লাগে। পাথুরে পাহাড়ের পাশাপাশি কোথাও একটু ভ্যালি আছে, সেখানে এমন ফুলের বাগান, গাছপালা, এই যে একটা গরুকে বেঁধে রাখার খোয়াড় বা তার ভিতরে রাখার একটা খোয়াড় বানানো দেখতে পাচ্ছি। অর্থাৎ এই সমস্ত বিষয়গুলো একটু নতুন আমার কাছে। আমরা পারোর কাছাকাছি চলে এসেছি। এই যে বিল্ডিংটি দেখেন, এটি ভুটানের নিজস্ব শৈলীতে তৈরি করা, এবং সামনে পারোতেও দেখতে পাবেন অসংখ্য ভবন, সব একই মডেলে তৈরি করা। বিশেষ করে মন্দিরগুলো ওই মডেলে তৈরি করা বেশি, এবং অন্যান্য ঘরবাড়িগুলো ঠিক অতটা তার শার্প কিনারাগুলো নয়, কিন্তু আছে, কিছুটা অংশ আছে, এবং সেগুলো উচ্চতর দিকে চলে গেছে, উপরের দিকে উঠে গেছে। কিন্তু মন্দিরগুলো সবগুলো প্রায় একই রকম, অর্থাৎ বুদ্ধিস্ট প্যাগোডাগুলো। আমরা যে নদীর পাশ দিয়ে এখন যাচ্ছি, এই নদীটির নাম পারো, অর্থাৎ পারো নদী। এই পারো নদীর পাশেই আর একটু গেলেই আমরা পারো ভ্যালি দেখতে পাবো, এবং সেই ভ্যালিতেই গড়ে উঠেছে পারো বিমানবন্দর, ভুটানের ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। রাস্তাগুলো খুবই সুন্দর, রাস্তায় নিয়ম শৃঙ্খলাও খুবই সুন্দর। মাঝে মাঝেই পুলিশ রাস্তার বাঁকে বাঁকে দাঁড়িয়ে স্পিড গান দিয়ে স্পিড মাপছে, এবং আমাদের গাড়ির ড্রাইভার আমাকে বলল যে এখানে যদি একটুও নিয়ম লঙ্ঘন করি তাহলেই জরিমানা হয়ে যাবে এবং আমার গাড়ির বিরুদ্ধে মামলা হয়ে যাবে। তো এতটা কঠোরতা না থাকলে হয়তো ভুটান এত সুন্দরভাবে গাড়ি ঘোড়া চলতো না, বেপরোয়া চলতো। কিন্তু এখানে খুব নিয়ম মাফিক সবাই পরিচালিত হয়, নিয়ম মাফিক চলাচল করে। একটি সুন্দর ভ্যালির সন্ধান পাচ্ছি, এবং সামনে একটি লাল রঙের বিরাট বড় একটি ভবন, এটি আসলে একটি হোটেল। এই যে মেরিডিয়ান হোটেলটাও এখানে দেখতে পাচ্ছি, মেরিডিয়ানের ব্রাঞ্চ বাংলাদেশেও রয়েছে, লা মেরিডিয়ান নামে আছে এখানে।
এখানে কিন্তু একটু গাছপালা আছে, কিছুটা সবুজের ছড়াছড়ি এখানে আছে, যেহেতু এটি ভ্যালি এবং এই জায়গাটা একেবারে পাহাড়ের উপরের দিকে নয়, একটু নিচের দিকে অবস্থিত। স্থানীয় স্কুল বাস। আমরা পারো বিমানবন্দরের একেবারে কাছাকাছি পৌঁছে গেছি। এই ভবনগুলো পার হয়ে সামনে এগোলেই ডান দিকে দেখা যাবে পারো বিমানবন্দর, এবং বাম দিকে যে ব্রিজটি দেখলেন এটি পার হয়ে আরও কয়েকটি দূরের গন্তব্যে যাওয়ার রাস্তা এদিক দিয়ে। পর্যটকরা এই দিক দিয়ে পাহাড়ের উপরে কিছু জায়গায় যায় আর কি। এই যে বিমানের চিহ্ন সম্বলিত একটি বোর্ড দেখতে পাচ্ছি আমরা, ডেস্টিনেশন বোর্ড, এবং সেটি আমাদেরকে বলে দিচ্ছে যে পারো বিমানবন্দর পাশে। এই যে ডান দিকে ঘেরা যে জায়গাটি তারকাটার বেড়ার ভিতরে আমরা রানওয়ে দেখতে পাচ্ছি, এবং এটি হলো পারো বিমানবন্দর। ওই যে একটি বিমান রানওয়ের উপরে দাঁড়িয়ে আছে ডান পাশটায়, এবং পাশ দিয়ে নদী বয়ে গেছে। নদীর পাশ দিয়ে যে ভ্যালি, সেই ভ্যালিটাকে কাজে লাগিয়েই আসলে পারো বিমানবন্দর তৈরি হয়েছে। এবং এটি একটি ক্রিটিক্যাল রানওয়ে, যেখানে সাধারণত বিমান ল্যান্ড করতে গেলে অতি সাবধানে নামতে হয়। তাই অধিকাংশ ক্ষেত্রেই খুব দক্ষ পাইলটের দরকার হয়। বিশেষ করে ভুটানিজ পাইলটরা অনেক দক্ষ, তারা প্রশিক্ষণপ্রাপ্ত এবং বারবার এখানে নামা ওঠা করতে করতে তারা অভিজ্ঞ। বাইরের দেশ থেকে যারা আসে তারা খুব সাবধানে সেখানে কাজটি করতে হয়। অধিকাংশ ক্ষেত্রেই ভুটানের কোম্পানির এয়ারক্রাফটগুলাই অন্যান্য দেশ থেকে তাদের যাত্রী নেওয়া আসা করে। আমরা পারোতে পৌঁছে গেছি। এই পারো বিমানবন্দরের আশেপাশের এলাকাগুলা, এখানে বাস স্ট্যান্ড, পারো বাস স্ট্যান্ড, ট্যাক্সি স্ট্যান্ড এখানেই, এবং এই ট্যাক্সি স্ট্যান্ডেই নেমে আজকে আমার জার্নি শেষ করব। এখানে নেমে একটু নাস্তা পানি করে একটি ট্যাক্সির সঙ্গে কথা বলবো, এবং সেই ট্যাক্সি ধরেই আমি থাকার সিদ্ধান্ত নিয়েছিলাম যদিও, কিন্তু থাকবো না, আমি সোজা চলে যাব আজকেই ফুনশিলিংয়ে। এবং এই ফুনশিলিংয়ে যাওয়ার পর্বটি আপনারা আগামী পর্বে দেখবেন। আমি কথা দিচ্ছি যে ফুনশিলিংয়ে যাওয়ার পর্বটিও খুবই মজাদার হতে চলেছে, অবশ্যই হবে। কারণটা হলো পাহাড়িয়া পথের যে দুর্গমতা, ল্যান্ডস্লাইডিং সহ অন্যান্য যে জিনিসগুলা, কুয়াশা বা মেঘে ঢাকা যে পরিবেশ, সেগুলো সবগুলোই আমরা ফুনশিলিং যাওয়ার পথে পাবো, এমনকি ঘন জঙ্গলও পাবো। সুতরাং আমরা অপেক্ষায় আছি আগামী পর্বে, অর্থাৎ এর পরের পর্বটাতে আমরা পারো টু ফুনশিলিং যখন যাব, তখন ওই সুন্দর রাস্তাটা ক্রস করেই আমরা ফুনশিলিংয়ে পৌঁছবো। এবং আগেই বলেছি শুধু ফুনশিলিং নয়, ফুনশিলিং পার হয়ে জয়গার পরে যে এলাকাটা আমরা শিলিগুড়ি পর্যন্ত পৌঁছবো, সেটাও কিন্তু অসাধারণ সুন্দর। প্রকৃতি বলতে যা বোঝায় আর প্রাকৃতিক সৌন্দর্য বলতে যা বোঝায়, এই জলপাইগুড়ি জেলার অধীনে বা এই আলিপুরদুয়ারের এই সংলগ্ন এলাকাগুলোই সেটি রয়েছে। ডুয়ার্স তো রয়েছেই, ডুয়ার্স পার হয়েও যে এলাকাগুলো, তিস্তা নদীর ধার দিয়ে যে সৌন্দর্য, সেটি আগামী পর্বে আমরা দেখতে পাবো। বন্ধুরা, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই সময়টুকু আমার সঙ্গে একসঙ্গে অবস্থান করার জন্য। আজকে এখানেই রাখছি, আগামী পর্বে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন।